কুইক ভিনিগার পদ্ধতিতে আমরা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করব। কুইক ভিনিগার পদ্ধতিটা কি? কুইক ভিনিগার পদ্ধতি হচ্ছে যে ইথাইল অ্যালকোহল থেকে মাইকোব্যাকটেরিয়াম অ্যাসিটি বা অ্যাসিডোব্যাক্টার অ্যাসিটি এর জারণের ফলে কি হয় না, ইথাইল অ্যালকোহল জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। কারণ এখানে কতগুলো শর্ত মানতে হয়। প্রথম কথা হচ্ছে কি, এর টেম্পারেচারটা 35°C বেশি বাড়ানো চলবে না। কারণ এই যে ব্যাকটেরিয়াম অ্যাসিড যেটা আমরা ইউজ করব, সেই ব্যাকটেরিয়াম অ্যাসিডের অ্যাক্টিভিটিটা এর উপরে গেলে নষ্ট হয়ে যায়। আবার কি না, এই পদ্ধতিতে আমরা যদি ওই একই দ্রবণটাকে বারবার, ওই লঘু ইথাইল অ্যালকোহলের দ্রবণটাকে বারবার যদি ইউজ করি, তাহলে ওই 4 থেকে 10% মতন অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়। তার থেকে বেশি করলে কি হবে না, অ্যাসিটিক অ্যাসিড যদি বেশি তৈরি হয়ে যায়, তাতে কি হবে না, এই ব্যাকটেরিয়াম অ্যাসিডি তাদেরও হচ্ছে গিয়ে সক্রিয়তাটা নষ্ট হয়ে যায়। মেন ব্যাপারটা কেমন থাকে না, এরকম কাঠের তৈরি পাত্র, এখানে এখানে একটা স্ল্যাব দেওয়া থাকে, যে স্ল্যাবটাই হচ্ছে ছোট ছোট ফুটো করা থাকে, কাঠের স্ল্যাব। তার মাঝেও আর একটা রয়েছে, এই মাঝের এই কাঠের স্ল্যাবটাই রয়েছে, এখানেও ছোট ছোট ফুটো করা, এখানে থাকে ব্যাকটেরিয়াম অ্যাসিড। এই স্ল্যাবটাই থাকে ব্যাকটেরিয়াম অ্যাসিড। এবার কি করা হচ্ছে না, এর উপরে আমি লঘু ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ দেব। তাহলে কি হবে, এখান থেকে চুইয়ে চুইয়ে এর উপরে এসে পড়বে। পড়ার পর কি হবে, এই প্লেটটার উপরে যে ব্যাকটেরিয়াম অ্যাসিডি ছিল বা অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডি ছিল, তারা কি করছে, অক্সিডাইজড করছে। অক্সিডাইজড করে কি করছে, ইথাইল অ্যালকোহলকে জারিত করে কিসে পরিণত করছে, CH3COOH। এবং পরে আবার নিচেই পড়ে যাচ্ছে ওই দ্রবণটা, যার মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তা আমি এই যখন নিচে পড়ে গেল, সেটাকে পুনরায় আবার ওপরের যে ফ্রেমটা রয়েছে কাঠের, সেই ফ্রেমের ওপর আবার আমি দিয়ে দিলাম। কারণ কি, এটা কয়েকবার করতে করতে দেখবো যে অ্যাসিটিক অ্যাসিড 4 থেকে মোটামুটি 10% অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেছে। এই যখন 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণটা হবে, সেটাকে বলবো আমি ভিনেগার। আমি যদি এর থেকে বেশি পার্সেন্টেজ বাড়াতে চাই, তখন এইখানে যে আমার ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো সক্রিয়তা নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা এই 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ বা ভিনেগারটা আমরা তৈরি করতে পারি এই পদ্ধতিতে। আর এর টেম্পারেচার 30 থেকে 35° রাখা হয়। 35°C ওপরে যদি আমি রাখতে চাই, তাহলে কি হবে, ব্যাকটেরিয়াগুলোর অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। এবার দেখো, আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যারোমেটিক অ্যাসিডের সংজাত যৌগ। প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্থ্রানিলিক অ্যাসিড। অ্যান্থ্রানিলিক অ্যাসিডটা কি? হিয়ার ইট ইজ, অ্যান্থ্রানিলিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যান্থ্রানিলিক অ্যাসিড বা অর্থো অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। তা এইটাকে তৈরি করতে হবে কোথা থেকে, তার সিস্টেমটা দেখো। এটার নাম হচ্ছে থ্যালিমাইড। এটা হলো থ্যালিমাইড। এই থ্যালিমাইডের কি করব আমি, এর সঙ্গে জলীয় KOH ইউজ করবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জলীয় KOH মানে কি, দ্যাট প্রোভাইডস নিউক্লিওফাইল OH মাইনাস। তাহলে জলীয় KOH দেবো, অ্যাকোয়াস KOH দেওয়ার পরে কি হবে, এখানে OH মাইনাস ঢুকবে, দিয়ে জিনিসটা প্রথমটা তৈরি করবে এইটা OH, CONH মাইনাস, এটা O মাইনাস, Na, আর এটা অ্যাকচুয়ালি প্রোটনটা হয়ে গিয়ে চলে আসবে এই জায়গাটা। আমি এর মেকানিজম স্টেপটা দেখাচ্ছি। তাহলে প্রথমে এইটা হলো CO মাইনাস Na প্লাস, যদি আমি KOH ইউজ করছি তাহলে K প্লাস হবে। এটা হয়ে গেল। এরপরে কি করব না, আমি এখানে ইউজ করব KOBr, পটাশিয়াম হাইড্রোব্রোমাইড। মানে এর কাজটা কি হচ্ছে, হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন মানে কি না, সিওটাকে ওরা রিমুভ করবে। তাহলে এখানে তৈরি হয়ে গেল কোনটা, COOK NH2।
জাস্ট আমি এটাকে অ্যাসিডিফিকেশন করব, এটা তৈরি করবে হচ্ছে গিয়ে COH NH2 COH NH2, এটা অর্থামিনো বেঞ্জোইক অ্যাসিড বা অ্যানথ্রানেলিক অ্যাসিড তৈরি হয়ে গেল। এইখানে স্টেপটা কিভাবে হচ্ছে একটু দেখো। OH মাইনাস এখানে অ্যাটাক করলে বেরিয়ে গেল, তাহলে তৈরি হলো কেমন? NH মাইনাস, তাহলে কি হবে? প্রোটনের এক্সচেঞ্জ হবে, তার মানে ওখান থেকে বেরোবে, এখানে এসে ঢুকবে মাইনাস H প্লাস প্লাস H প্লাস, তাহলে তৈরি হলো কোনটা? CO, এটা মাইনাস K প্লাস CONH2, রাইট? এই জিনিসটা তৈরি হয়ে গেল। তারপরে ওটাকে হচ্ছে গিয়ে হফম্যান অবনমন করে বার করে দিয়ে করা হয়। এখন বলছে এখান থেকে এই থ্যালিমাইড, যেটা এই থ্যালিমাইডটাকে তৈরি করা হয় কোথা থেকে? থ্যালিমাইডটা তৈরি করা হয় থ্যালিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়া দিয়ে হিট করা হয়। কিরকম না, এটার নাম হচ্ছে অর্থোজাইলিন, এটা হচ্ছে অর্থোজাইলিন। 1 নম্বর ক্ষারীয় বা অ্যালকালাইন KMnO4, নাম্বার 2 H3O প্লাস। এটা দিয়ে দিলে কি হচ্ছে? COH COH, তাকে অ্যামোনিয়া দিয়ে হিট দাও। অ্যামোনিয়া দিয়ে যখন হিট দেওয়া হবে তাহলে এটা তৈরি হবে থ্যালিমাইড। হয়তো কোনো সময় রিয়াকশনটা একটু স্টেপটা পেছন দিক দিয়ে নিয়ে আসবে, যার জন্য এটাকে বলে রেখে দিলাম যে থ্যালিমাইডের আগে এইগুলো হলো, থ্যালিক অ্যাসিড হলো, সেখান থেকে থ্যালিমাইড হলো, এই প্রসেসটা ইউজ করতে পারে। এবার থ্যালিমাইডের রিয়াকশনস গুলো, এই অ্যান্থ্রানেলিক অ্যাসিডের রিয়াকশনস গুলো কেমন? এইটা, একে যদি আমি হিট দিই কি না, সোডা লাইম দিয়ে হিট যদি দিই, তাহলে হিট দিলে কি তৈরি হবে? NH2, মানে কি ডিকার্বক্সিলেশন হয়ে যাবে। ডিকার্বক্সিলেশন যখন হয়ে গেল তাহলে একটা অ্যানিলিন তৈরি হয়ে গেল। এরপরে আমি বলছি এখান থেকে বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে, বা এখান থেকে আমি বেঞ্জোইক অ্যাসিড তৈরি করতে গেলে NaNO2 প্লাস লঘু HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড N2 প্লাস Cl মাইনাস COH, তাকে আমি H3PO2 দিয়ে যদি হিট দিই তাহলে এটা পালিয়ে গিয়ে বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। তাহলে আমাকে যদি বলা হয় অ্যানথ্রানেলিক অ্যাসিড থেকে বেঞ্জোইক অ্যাসিড তৈরি করা, তার প্রসেস এইটা। আবার বলছে এখান থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা। স্যালিসাইলিক অ্যাসিড মানে কোনটা? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তার মানে এই যে জায়গাটা করা হয়েছে, একে আমি কি করব? NaNO2 প্লাস ডাইলিউট HCl হিট, এখানে যেমন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডটা ইউজ করেছিলাম, ওখানে আমি হিট দেব, তাহলে তৈরি হবে কোনটা? তৈরি হবে COH, এর নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড।
স্যালিসাইলিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে এই স্যালিসাইলিক অ্যাসিড অনেক রকম হতে পারে। অর্থোস্যালিসাইলিক অ্যাসিড, এটা ওইটা যদি মেটা পজিশন থাকলে মেটাস্যালিসাইলিক অ্যাসিড, ওই যদি প্যারা পজিশনে থাকে তাহলে হচ্ছে প্যারাস্যালিসাইলিক অ্যাসিড। এখন বলছে এদের অ্যাসিডিটি মধ্যে মানে এদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোনটা এবং কেন। ধরো স্যালিসাইলিক অ্যাসিড, এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে গিয়ে অর্থোস্যালিসাইলিক অ্যাসিড, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক। কারণ হচ্ছে এরা প্রোটন ত্যাগ করার পর যে কার্বক্সিলেট অ্যানায়নটা তৈরি করে, সেই কার্বক্সিলেট অ্যানায়নটা স্টেবিলাইজড হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ কাছাকাছি থাকার জন্য এইচ এর সঙ্গে ও মাইনাসের হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, এই কারণে স্টেবিলিটিটা কি হয়, বেড়ে যায়। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এর অ্যাসিডিটিটা বেড়ে যাওয়ার মূল কারণ হলো আমার এইটা। এইবারে রিয়াকশনস কিরকম না, প্রথম কথা বলছে স্যালিসাইলিক অ্যাসিডের এর কতগুলো জিনিস আছে, খুব ইন্টারেস্টিং। আমরা যেমন মিথাইল অ্যালকোহলের টেস্ট করতে গিয়ে এটাকে ইউজ করেছিলাম, কিরকম না, আমি যদি মিথাইল অ্যালকোহল প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 হিট দিলে তৈরি করে কি অয়েল অফ উইন্টার গ্রিন বা মিথাইল স্যালিসাইলেট। এটা বলে অয়েল অফ উইন্টার গ্রিন, কারণ এটা কি হয় না, এটার গন্ধটা কিরকম না আয়োডেক্স এর মতন। আর এটা কি কাজ করে না, বাতের যে ব্যথার যে মলমগুলো, সেই বাতের ব্যথার মলম তৈরিতে এটা কাজে লাগে, এবং মিথাইল অ্যালকোহলকে শনাক্ত করতেও কাজে লাগে। আর আমি যদি এর সঙ্গে অ্যাসেটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করি, কনসেন্ট্রেটেড H2SO4 হিট, এরা তৈরি করবে কোনটা, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটাকে বলা হচ্ছে অ্যাসপিরিন, যেটা হচ্ছে গিয়ে হার্টের পেশেন্টদের জন্য রক্তটাকে লিকুইড করতে কাজে লাগে যে ওষুধ, সেই ওষুধটাকে আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে OCOCH3 COH, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন। और অ্যাসপিরিন। আরেকটা জিনিস তৈরি করা হয় এটার সাহায্যে, কোনটা না, আমরা একটা ওই স্যালাল তৈরি করবো। স্যালালটা কি, স্যালালটা হচ্ছে গিয়ে ওই ডেটল, যেমন ডেটল বা স্যাভলন যেগুলো আছে, সেই ওদেরকে আমরা ওই রকম একটা, এটা হচ্ছে গিয়ে ডিসইনফেক্টেন্ট নয়, এটাকে বলা হচ্ছে ওই অ্যান্টিসেপটিক। এটা অ্যান্টিসেপটিক তৈরি করতে পারি। যেমন এর সঙ্গে যদি POCl3 উপস্থিতিতে ফেনলের রিয়াকশন করি, তাহলে তৈরি করে ফিনাইল স্যালিসাইলেট COO6H5, এটার নাম ফিনাইল স্যালিসাইলেট বা স্যালল, স্যালিসাইলেট অর স্যালল। এটা একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সুতরাং আমি এই স্যালিসাইলিক অ্যাসিড সংক্রান্ত যা যা কথা বলে দিলাম, এবার এখান থেকে তৈরি করতে হবে। এখান থেকে তৈরি করতে হবে বলে কোনটা, দেখো এখান থেকে আমার ফেনল তৈরি করতে হবে, আর এখান থেকে আমার বেঞ্জোইক অ্যাসিড তৈরি করতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু রিমুভ নাম্বার 1 OH গ্রুপ অ্যান্ড এগেন by removal of COH group। কিরকম, আমি যদি এটাকে জিঙ্ক ডাস্ট ডিস্টিলেশন করি, জিঙ্ক ডাস্ট ডিস্টিলেশন করলে তৈরি হবে বেঞ্জোইক অ্যাসিড। তার কারণ হচ্ছে গিয়ে কি না, OH গ্রুপটা রিমুভ হয়ে যাবে। আবার যদি দেখো আমি যদি ডিকার্বক্সিলেশন করি, তাহলে কি হবে না, COOH পালাবে, তাহলে এখানে তৈরি হবে কি, দ্যাট ইজ ফেনল। তাহলে বেঞ্জোইক অ্যাসিড তৈরি হতে পারে, আবার কি তৈরি হতে পারে, ফেনলও তৈরি হয়ে যেতে পারে আবার এই প্রসেসে। নেক্সট,
এর একটা বিশেষ রিয়াকশনস রয়েছে। রিয়াকশন যেমন হচ্ছে কি, আমি যদি ব্রোমিন জল রিয়াকশন করি, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। ব্রোমিন জল রিয়াকশন করলে খুব সহজেই CO2টা রিমুভ হবে। তাহলে ব্রোমিন জল যদি দিয়ে দেওয়া হয়, 3 মোল ব্রোমিন লাগবে। ব্রোমিন জল দিলে তৈরি হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল, একটা হোয়াইট প্রেসিপিটেট। 2,4,6 ট্রাইব্রোমোফেনল, সাদা পদক্ষেপে এটা তৈরি হবে। আর কি হবে, এর একটা ইন্টারেস্টিং কেস আছে। এখান থেকে আমি কি করতে পারি না, পিক্রিক অ্যাসিড তৈরি করতে পারি। পিক্রিক অ্যাসিড মানে কোনটা? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। কিচ্ছু না, আমি এখান থেকে জাস্ট নাইট্রেশন করবো, কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4। জাস্ট নাইট্রেশন যখনই করবো, এরা তৈরি করে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। আর এই স্যালিসাইলিক অ্যাসিড, যেমন আমরা এখান থেকে অ্যান্থ্রানিলিক অ্যাসিড থেকে আমরা তৈরি করেছিলাম, আর একটা তৈরি করার জায়গা যেটা আমরা বলে নিয়েছি আগেতে, ফেনল পড়তে গিয়ে কোলবে স্মিথ প্রসেসে, সেখান থেকে যে সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে CO2 রিয়াকশনে, আবার আর একটা কোন রিয়াকশনে করেছিলাম, রাইমার ডিম্যান রিয়াকশনে তৈরি করেছিলাম স্যালিসাইলিক অ্যাসিড। তা স্যালিসাইলিক অ্যাসিডের রিয়াকশনসগুলো এইগুলো গেল। তাহলে এইগুলো গেল আমাদের যে অ্যাসিডের পোর্শনটা ছিল, সেই অ্যাসিডের পোর্শনের যে রিয়াকশনসগুলো ছিল সেগুলো এইটা। এইবার আমরা একটা নতুন কথা বলি। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে তাদের একটা বিশেষ ধরনের নোমেনক্লেচার করা হয়, RS nomenclature. That means R stands for rector, A stands for syncytial, rectus. R stands for rectus and A stands for syncytial. মানে কার যখন ড্রাইভ করা হয়, আমাদের যে স্টিয়ারিং হুইলটা থাকে, যদি আমার ডান দিকে কাটাতে হয়, তাহলে আমরা স্টিয়ারিং হুইলটাকে রাইটে ঘোরাই, মানে কোন ওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তা আমরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের অপটিক্যালি অ্যাক্টিভ যে সেন্টার আছে, সেই সেন্টারের সঙ্গে যে ধরো কার্বনের সঙ্গে যে 4টে গ্রুপ বা অ্যাটম অ্যাটাচ রয়েছে ডিফারেন্ট, তাদের ওরিয়েন্টেশনটা আমার জানতে হবে। সেই ওরিয়েন্টেশনটা জানার জন্য আমাকে এই দুটো নোমেনক্লেচার করতে হবে। তাহলে রেকটাস মানে যদি আমাদের সেই ওরিয়েন্টেশনের আমি একটা প্রায়োরিটি দেবো, প্রায়োরিটি রুল অনুযায়ী, মানে ABCD, টপ প্রায়োরিটি A, সেকেন্ড প্রায়োরিটি B, থার্ড প্রায়োরিটি C, ফোর্থ প্রায়োরিটি D। তাহলে এই যে গ্রুপ বা অ্যাটমগুলো যেগুলো সেন্ট্রাল অপটিক্যালি অ্যাক্টিভ কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাদের প্রায়োরিটি অনুযায়ী যদি A থেকে C যায় ভায়া B, A থেকে C যায় ভায়া B, D কিন্তু সবসময় নিচেই রাখতে হবে বা ওপরে রাখতে হবে। D যেটা হচ্ছে প্রায়োরিটি একদম লিস্টে থাকে, সে আইদার ওপরে বা নিচেই থাকবে। তাহলে A থেকে আমাকে যদি C তে যেতে হয় ভায়া B, সেটা যদি রাইট হ্যান্ড সাইডে ঘটে, মানে ধরো আমি বলছি এইরকম ABC, D এখানে আইদার ওপরে বা নিচে, তাহলে A থেকে আমি C যাব ভায়া B, তাহলে ABC কোন দিকে যাচ্ছে? রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে। তাহলে এইটাকে বলবো আমি কি? রেকটাস। আমি বলবো এর কনফিগারেশনটা হচ্ছে গিয়ে কোনটা? R। তাহলে এই যে সেন্ট্রাল যে অ্যাটমটা রয়েছে অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল সেন্টার, সেটা হচ্ছে গিয়ে R হবে। এই R বললেই আমি বুঝে যাব স্পেশাল অ্যারেঞ্জমেন্টগুলো কোথায়, মানে শূন্য অ্যারেঞ্জমেন্টগুলো বাকি গ্রুপ বা অ্যাটম যারা ওর সঙ্গে লেগে রয়েছে তাদের কেমনভাবে, মানে কিভাবে তারা রয়েছে। তাহলে এটা হলো R। আর যদি দেখা যায় যে যদি এরকম ABC, ধরো নিচেতেই আমার রয়েছে ঠিক, তাহলে এক্ষেত্রে A to C যেতে হবে কি ভায়া B। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটার নামটা দেবো কত? S।
বা সিনসিটার, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। একটা এক্সাম্পল না দিলে ঠিক বুঝতে পারবে না। তাহলে আর এস কিভাবে বলবো সেটা বললাম, হয়েছে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব, আমি কাউকে কোথাও ঘুরিয়ে আমি দেব না, আমি শুধু ছোটখাটো কতগুলো কথা বলবো। দেখো আমি বলছি আগে প্রায়োরিটি রুলটার কথাটা বলে নিই। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, NH2, এটা OH, এটা COH, এটা ধরো H, এখানে কার্বন। আমি এইরকম পিকচার প্রজেকশন ফর্মুলায় আমি এঁকেছি। যদি আমার এইরকম হয়ে থাকে অ্যালাইনমেন্ট, প্রথম কাজ যেটা হবে প্রায়োরিটি খুঁজতে হবে। প্রায়োরিটি মানে কি না, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ সেন্টার, কাইরাল সেন্টার। তাহলে এর সঙ্গে যে অ্যাটমটা ডাইরেক্টলি অ্যাটাচ, তাদের মধ্যে যে অ্যাটমের অ্যাটমিক নাম্বারটা সবচেয়ে বেশি সে পাবে টপ প্রায়োরিটি এ। তাহলে এখানে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এখানে হাইড্রোজেন, তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটমিক নাম্বার কোনটা? অক্সিজেনের। তাহলে এ প্রায়োরিটি পেলে হলো এ। তারপরে কোনটা? অ্যাটমিক নাম্বার নাইট্রোজেন, এ হলো বি। তারপরে কে? এ হলো সি, আর এ হলো ডি। তাহলে ছবিটা কেমন দাঁড়িয়ে গেল? এ বি সি ডি। তাহলে আমি বলেছি যে এর আরএস নোমেনক্লেচারটা কি হবে, মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে। তাহলে এ টু সি যাব ভায়া বি, তাহলে এ থেকে সি যাচ্ছ ভায়া বি। তাহলে এক্ষেত্রে এটা কোন দিকে ঘুরছে? এটা ঘুরছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। তখন হয়ে যাবে এটা কি? এস, মানে এই যে অপটিক্যালি অ্যাক্টিভ সেন্টার, সেটা হয়ে গেল, আমি বলবো সেটা হচ্ছে এস। এখন প্রশ্ন হচ্ছে, ধরো কোনো কারণে আমি এর ছবিটাকে একটু পাল্টাচ্ছি, রাইট? কোনো জটিলতার মধ্যে যাবে না, একে ওখানে ঘুরিয়ে মানে এইচকে সবসময় নিচেই করতে যাবে এমনটা করতে যাওয়ার দরকার নেই। করতে গিয়ে যদি ভুল করে ফেলো, তার জন্য আমি বলছি তুমি আগে প্রায়োরিটি রুল অনুযায়ী নাম্বারিং গুলো করো। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তা তোমার ছবিটা কেমন দাঁড়ালো? এ বি সি ডি। কিচ্ছু করতে হবে না, তোমার যেটা বেরোচ্ছে সেটাকে আগে ভাবো। কি হলো? এ বি সি কোন ওয়াইজ হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে কি তোমার হিসেবে এলো কি? এস। শুনে রেখে দাও, ডি যদি ডাইনে বা বামে থাকে তাহলে তোমার যা এলো তার উল্টোটা হবে। তোমার এসছিল কি? এস, কিন্তু ডি কোথায়? বামে বা ডাইনে আছে? এখানে বামে রয়েছে, সুতরাং যা আসবে তার উল্টোটা হবে। তাহলে এটা ছিল এস, হয়ে যাবে কত? অরিজিনালি হবে আর। আমি কোনো জটিলতায় যেতে চাই না, কাকে ঘুরিয়ে কোন দিকে নিতে গিয়ে কি গন্ডগোল করে ফেলবে আমি সেটাই যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি এইটা, যে তুমি দেখে নেবে ডি এর পজিশনটা কোথায় আছে, বাম দিকে ডান দিকে আছে না ওপরে নিচে আছে। যদি ওপরে নিচে থাকে, ওপরে বা নিচে থাকে, তাহলে যা বেরোলো উত্তর তাই। কিন্তু ডান দিকে বা বাম দিকে যদি থাকে তাহলে উত্তরটা হবে ঠিক উল্টোটা, তোমার যা বেরোলো তার উল্টোটা হবে উত্তর। এইবার দেখো আরেকটি জিনিস বলছি। ধরো এই কম্পাউন্ডটাকে আমি ঠিক এরকম করে লিখি, যেটা কার্বন, আমি এরকম করে দিয়েছি। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইটা। That is NH2.
এদিকে রয়েছে ধরো এইচ, আর এখানে হচ্ছে ওএইচ। আমাকে বলছে এই যে অপটিক্যালি অ্যাক্টিভ কার্বনটা এর আরএস নোমেনক্লেচার করো। একদম কোনো জটিলতাই যাবে না। প্রায়োরিটি রুল বলতে নিশ্চয়ই এটা বুঝেছো যে যে অ্যাটমগুলো ডাইরেক্টলি অ্যাটাচ রয়েছে তাদের অ্যাটমিক নাম্বারটাই প্রায়োরিটি। এর ক্ষেত্রে এই যখন এইরকম করে রেখেছি, এটা মানে হলো তোমাকে এখান থেকে ফিস্টার পজিশন ফর্মুলায় যেতে হবে, মানে একদম প্ল্যানার মলিকুলে চলে যেতে হবে, প্ল্যানার স্ট্রাকচারে চলে যেতে হবে। তাহলে কিরকম না, এইটা হচ্ছে এই যে ডটেড লাইনটা মানে বলছে আমি যদি ফিস্টার প্রজেকশন ফর্মুলায় যাই, ডটেড লাইন মানে বলে দেওয়া হচ্ছে এই গ্রুপটা নিচেই আছে, নিচেই আছে। বোল্ড লাইন মানে সেটা হচ্ছে একদম টপে আছে, ওপরে আছে এনএইচ। এইবার কি করবে ভালো করে শুনে রেখে দাও, এই ডটেড লাইনটা যেমন রয়েছে তুমি তার 180 অ্যাপার্টে তাকাবে, নিজেকে একটু ভেবে নেবে, কোনো জটিলতাই যাবে না। অনেক জটিল ব্যাপার দিয়ে করা আছে, কোনো জটিলতাই যাবে না। এখানে যেটা ডটেড লাইন আছে তার 180 অ্যাপার্ট থেকে তুমি একে দেখবে, নিজেকে সেইভাবে স্থাপন করে তুমি দেখো তোমার ডান হাতটা কোন দিকে পড়ছে, ডান হাতটার দিকে কে পড়েছে, এইচ পড়েছে, তাহলে তুমি তখন এখানে এইচটা দেবে। বাম হাতটা কোন দিকে পড়েছে, বাম হাতে কে পড়েছে, ওএইচ পড়েছে, ওএইচ দেবে। তাহলে এখান থেকে আমি ফিস্টার প্রজেকশন ফর্মুলা আমি চলে এলাম। আমি এইটাই যখনই চলে এলাম তখনই আমি নাম্বারিং করতে শুরু করব। কিরকম, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ টু সি যাবে ভায়া বি, তুমি গেলে, তাহলে এ টু সি গেলে ভায়া বি, তোমার এলো কি এস এলো। তারপরে কি বলেছিলাম, ডি এর পজিশনটা দেখবে, ডি এর পজিশনটা কোথায় আছে, ডাইনে বা বামে থাকলে যা তোমার উত্তর এসেছিল সেই উত্তরের কি হবে, উল্টো উত্তর হবে। তাহলে এখানে কি বেরিয়েছে, এস বেরিয়েছে। তাহলে যেহেতু ডি ডান দিকে রয়েছে তাহলে এর অরিজিনাল কনফিগারেশনটা হবে আর, তাহলে অরিজিনাল কনফিগারেশন হবে আর। তার মানে যদি এরকম দেওয়া থাকে প্রাইম ওয়েজে তোমাকে করতে হবে ফিস্টার প্রজেকশন ফর্মুলা, ডটেড লাইন যেদিকে আছে তার 180 অ্যাপার্টে তাকাবে, দিয়ে তোমার ডান দিকে বাঁ দিকে কে কে পড়ছে তাকে এইভাবে প্লেস করবে, প্লেস করার পর তোমার হচ্ছে গিয়ে আরএসটা করবে, করার পর দেখবে ডি এর পজিশনটা কোথায় আছে, ওপর নিচে থাকলে যা বেরোলো উত্তর তাই। আর যদি হচ্ছে গিয়ে ডাইনে বা বামে পড়ে তাহলে হচ্ছে গিয়ে যা উত্তর বেরিয়েছিল সেটার উল্টোটা হবে। এইবার প্রায়োরিটি দেখতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়বে যে কোনটাকে দেবে। ধরো আমি বলছি এর ক্ষেত্রে একটা যে সিওএইচ, একটা হচ্ছে গিয়ে CH3, ধরো এরকম রয়েছে NH2OH COH CH3। এখন এখানে দেখো এ তো এ, এটা বি নিশ্চিত। এখন এই দুটোর মধ্যে কোনটা সি কোনটা ডি, দেখো ডিকশনারির মতন, এখানে সি এখানে সি, রাইট, নো প্রবলেম। কিন্তু তারপরে কে রয়েছে, ও রয়েছে, এখানে কে রয়েছে, এইচ রয়েছে। তাহলে কার অ্যাটমিক নাম্বার বেশি, ও এর, যার জন্য প্রায়োরিটি পেয়ে যাবে তখন সি পেয়ে যাবে এইটা, ডি পেয়ে যাবে এইটা, সি পেয়ে যাবে এইটা, ডি পেয়ে যাবে এইটা। ঠিক সিমিলারলি ধরো অ্যালডিহাইডের কিটোন আছে, CH2 আছে, আর এটা হচ্ছে ধরো CO CH3 আছে। তাহলে কি দেখলে না, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে ও রয়েছে, এখানেও ও রয়েছে, কিন্তু এখানে কে রয়েছে, এইচ রয়েছে, এখানে কে রয়েছে, সি রয়েছে। তাহলে যেহেতু এর অ্যাটমিক নাম্বারটা বেশি এর থেকে, তাহলে প্রায়োরিটি পেয়ে যাবে। তাহলে যেমন এ পেলো বি পেলো, তাহলে সি কোনটা পাবে, সি অবভিয়াসলি এটা পাবে, ডি এটা পাবে। ঠিক তেমনি আমি যদি এরকম আরেকটা বলি ট্রিপল বন্ড, ধরো এখানে আছে এরকম CH ডবল বন্ড CH2, আর এখানে আছে C ট্রিপল বন্ড CH।
তখন এই দুটোর মধ্যে কোনটাকে তুমি প্রায়োরিটি দেবে? এখানে খেয়াল করে দেখো, এইগুলো কিন্তু ভাঙতে হয়। C-triple-bond-CH মানে হচ্ছে এর সঙ্গে 3টে কার্বন লেগে রয়েছে। আমরা এরকম ভাবে বলি 3টে কার্বন লেগে রয়েছে। আর এখানে এই কার্বনের সঙ্গে কটা কার্বন লেগে রয়েছে? এই কার্বনের সঙ্গে আমরা বুঝে নিই যে কার্বনের সঙ্গে 2টো কার্বন লেগে রয়েছে। বুঝে নেওয়ার জন্য বললাম। তাহলে যেহেতু এখানে 3টে কার্বন লেগে রয়েছে, তাহলে নিশ্চয়ই প্রায়োরিটিটাই বেশি পাবে, যার জন্য তখন সি হবে এইটা, ডি হবে এইটা। তাহলে আমার প্রথমে প্রায়োরিটি রুল অনুযায়ী আমি আগে বার করলাম। বার করার পর, এটা প্রিলক্স কনসেপ্ট আর কি, বার করার পর আমি এবার দেখলাম যে আর হবে না এস হবে, তারপর দেখবো ডি এর পজিশনটা কোথায়, ওপর নিচে থাকলে যা বেরোলো তাই, আর হচ্ছে গিয়ে বাম পাশে বা ডান পাশে থাকলে কি হবে, উল্টোটা হবে। এইভাবে আরএস নোমেনক্লেচারটা করতে হবে।